দুদিনের মধ্যে আবারও পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক, যুদ্ধ শেষের পথে বলছেন ট্রাম্প। হরমুজ অবরোধ প্রত্যাহারে চাপ সৌদির, পরিস্থিতির অবনতি হলে বিশ্বমন্দার শঙ্কা IMF-এর। তেহরানকে অস্ত্র দেয়ার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান বেইজিংয়ের। লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ইতিবাচক অগ্রগতি, পরবর্তী আলোচনায় রাজি বৈরুত, তেল আবিব। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যুদ্ধবিরতির শেষ মুহূর্তে ফের এক টেবিলে বসছে ইরান যুক্তরাষ্ট্র। দুদিনের মধ্যে ইসলামাবাদে আবারও বৈঠক করবেন দেশ দুটির প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ প্রায় শেষের দিকে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। আর IMF বলছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে দেখা দিতে পারে বিশ্বমন্দা। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ আরোপের জেরে স্থবির বিশ্ব বাণিজ্য। দেশে দেশে বন্ধ হয়ে গেছে জ্বালানি সরবরাহ। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে তীব্র আকার ধারণ করেছে তেলের সংকট। মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের প্রথম দফার বৈঠক থেকে আসেনি কোনো সমাধান। তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আগামী 2 দিনের মধ্যে আবারও আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী 2 দিনের মধ্যে ইউরোপের কোনো একটি দেশে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর ঘণ্টাখানেক পর ট্রাম্প আবারও বলেন, ইউরোপ নয় বরং বৈঠক হবে ইসলামাবাদে। ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্র পথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশনা বাস্তবায়নে 10,000-এর বেশি নৌ, বিমান ও মেরিন সদস্যের পাশাপাশি 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন রয়েছে বলে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। এরই মধ্যে ইরান সংশ্লিষ্ট 8টি তেলবাহী জাহাজকে ফেরত পাঠানোর দাবি করেছে মার্কিন নৌবাহিনী। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বড় কোনো প্রভাব ফেলবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 8,000 কিলোমিটারের বেশি স্থল ও সমুদ্র সীমান্ত ব্যবহার করে বিকল্প বাণিজ্য চালু রাখবে তেহরান। একই দিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। সব ধরনের আন্তর্জাতিক আইন মেনে চলার পরও কেন হামলা হলো, এর জবাব চান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক আইনের কোথায় উল্লেখ করা আছে যে যুদ্ধের সময় কোনো দেশের ব্রিজে, হাসপাতালে, ক্লিনিকে, বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হবে? কোথায় ফ্যাক্টরিতে হামলার অনুমতি দেয়া আছে? এদিকে হরমুজ প্রণালীর অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরব চাপ দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এ উত্তেজনায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং সৌদি আরবের তেল রপ্তানি ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলেও শঙ্কা জানিয়েছে রিয়াদ। ইরান যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে বিশ্বমন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুদ্ধ না থামলে 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি 2% নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এমন বাস্তবতায় আন্তর্জাতিক আইন রক্ষা এবং যুদ্ধবিরতি বজায় রেখে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইবো, সবশেষ কি তথ্য রয়েছে এই যে যুদ্ধবিরতি এবং 2 দিন পরে আবার আলোচনায় বসতে যাচ্ছে ইরান এবং আপনি জানেন যে গতকাল আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে পাকিস্তান ইসলামাবাদে অথবা জেনেভায় দ্বিতীয় দফার বৈঠকটি হতে পারে। তবে একদিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন যে খুব দ্রুতই তিনি এই যুদ্ধের শেষের আশা করছেন এবং তেমন জানিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। এর মধ্য দিয়ে অনেকটাই কিন্তু ধোঁয়াশা কেটে গেছে। তবে সবশেষ তথ্যগুলো আমরা আগে একটু জানিয়ে দিতে চাই দর্শকদের। আমরা যদি দেখি যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে ঠিক 45 দিন পরে এসে যখন যুদ্ধবিরতি চলছে 40 দিনের পরে, ঠিক সেই মুহূর্তে যে আসলে এই যুদ্ধবিরতির মেয়াদটা কি বাড়ানো হতে পারে, এমন যখন প্রশ্ন সামনে আসছে, তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতির যে মেয়াদ সেটি বাড়ানোর প্রয়োজন পড়বে না। তিনি মূলত যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন। বলছেন যে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চায়, অর্থাৎ যুদ্ধবিরতির মেয়াদ শেষ করার প্রয়োজন পড়বে না। এবং যেমনটা বললাম যে শিগগিরই দ্বিতীয় দফার আলোচনা হবে, খুব শিগগিরই। যেটা হয়েছিল আপনি জানেন যে শনিবার যখন হয়েছিল ইসলামাবাদে, সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স এবং ইরানি পার্লামেন্টের স্পিকার এবং
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ বেশ কয়েকজন প্রতিনিধি দল সেখানে শীর্ষ কর্মকর্তারা ছিলেন। তারা মূলত যেই বিষয়গুলোতে একমত হতে পারেননি সেই বিষয়গুলো দ্বিতীয় দফায় সুযোগ রয়েছে আলোচনায়, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি এমনভাবে বলেছেন যে তিনি যেহেতু খুব কনফিডেন্সের সঙ্গে বলছেন যে যুদ্ধ শেষ হবে, তিনি খুবই আত্মবিশ্বাসী। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এরই মধ্যে সমঝোতা এসেছে, তারা বিবদমান যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে পরমাণু চুক্তি 5 বছর নাকি 20 বছরের জন্য স্থগিত করবে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি, সেটিরই আসলে হয়তো বা একটি সুরাহা হতে যাচ্ছে। লেবানন ইস্যুটা কি? লেবাননের ইস্যু আমরা নিশ্চয়ই বলবো, কারণ আপনি জানেন যে লেবাননের যুদ্ধবিরতির সেই প্রসঙ্গে আমরা আসবো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আপনি জানেন যে পাকিস্তান এই যুদ্ধবিরতির আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে তার পূর্ব নির্ধারিত কিছু সফর রয়েছে সৌদি আরবে, সেখানে তিনি ক্রাউন প্রিন্সের সঙ্গে কথা বলবেন, কাতারেও আমিরের সঙ্গে কথা বলবেন, একইভাবে তুরস্কের প্রেসিডেন্ট একটি সামিটে তিনি অংশ নেবেন এবং সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও কথা বলার রয়েছে। এবং 3টি দেশের সঙ্গে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এই চলমান ইস্যু নিয়ে কথা বলার কথা রয়েছে, কারণ আপনি জানেন যে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো কিন্তু আসলে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে এবং ইরানের স্বার্থ রক্ষার দাবি করেছে রাশিয়া। রাশিয়া বলছে যে পরবর্তীতে যেই চুক্তিই হোক না কেন, সেই চুক্তিতে যেন তেহরানের স্বার্থ সমুন্নত থাকে, সেই বিষয়টির উপর জোর দিতে চায় আমরা বেশ রাশিয়া। কয়েকদিন ধরেই দেখছিলাম যে হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি একটা বক্তব্য এবং অবরোধ এবং আক্রমণ এবং প্রতিহতের যে ঘোষণা দিয়েছিল আইআরজিসি। আপনি ঠিকই বলেছেন, এখন পর্যন্ত আসলে অবরোধ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শতভাগ কার্যকর বলা হচ্ছে। এ নিয়েও আমাদের হাতে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে আসি। যদি দেখি তাহলে দেখতে পাবো যে আসলে যুক্তরাষ্ট্র অবরোধ ঘোষণার পর দিন এসে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণাঙ্গ অবরোধের যে যারা ঘোষণা দিয়েছে সেটি তারা দাবি করছে যে সে সফল হয়েছে। কারণ আপনি জানেন যে এরই মধ্যে আজ 8টি ইরানি জাহাজকে তারা ফিরিয়ে দেওয়ার দাবি করেছে। যুক্তরাষ্ট্রের বন্দরগুলো থেকে 8টির মতো জাহাজ বের হওয়ার চেষ্টা করেছিল, যেগুলো বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জাহাজগুলোকে মার্কিন সেন্টকম থেকে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা তারা সেগুলোকে ফিরে যেতে বলেছে এবং ইরানি জাহাজগুলো নাকি ফিরে গেছে, যে কারণে সেই জাহাজগুলোতে তল্লাশির প্রয়োজন পড়েনি, এমনকি তাদের উপরও কোনো ধরনের গোলাবর্ষণ বা হামলার প্রয়োজন পড়েনি বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং তারা বলছে কোনো জাহাজে কোনো বন্দরে যাচ্ছে না, বেরো হতে পারছে না, অর্থাৎ পূর্ণাঙ্গ অবরোধ চলছে। এবং সবচেয়ে বড় আতঙ্কের বিষয়, আপনি জানেন যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা ইরানের যে শত্রুরা ছিল তাদের জাহাজ যেন হরমুজ প্রণালী এড়াতে না পারে, পার হতে না পারে, সেজন্য তারা অসংখ্য মাইন পেতে রেখেছে এবং সেই মাইনগুলো কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভবিষ্যতে যে জাহাজগুলো চলাচল করবে, অনেকগুলো জাহাজ এখনো কিন্তু হরমুজ পার হওয়ার অপেক্ষায় রয়েছে, সেই জাহাজগুলো বর্তমানে মাইন আতঙ্কে রয়েছে। এই মাইন সরানোর জন্য মাইন সুইপার সহ নজরদারি ড্রোন মোতায়েন করেছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এবং তেল রপ্তানি নির্ভরশীল উপসাগরীয় দেশগুলো কিন্তু এই অবরোধ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন এই দেশগুলো কিন্তু আপনি জানেন যে তাদের তেলের উপর নির্ভরশীল, যে কারণে তারা চাইছে এই অবরোধটি দ্রুত প্রত্যাহার করে নেওয়া হোক, না হলে কিন্তু আরও বড় ধরনের সামনে ঝুঁকি রয়েছে। একটু আগে প্রতিবেদন আমরা দেখেছি, আইএমএফ সতর্ক করেছে যে এর মধ্যে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, যদি নতুন করে আবার সংখ্যাতে জড়ায়, সেক্ষেত্রে বড় ধরনের একটি দুর্ভিক্ষ দেখা দিতে পারে, বিশ্বমন্দা তৈরি হতে পারে। এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও তো বিভিন্ন সময় উদ্বেগ জানানো হয়েছে। গতকালও আমি দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যেটি বলা হলো যে রাশিয়ার যে যুদ্ধ ইউক্রেনের সঙ্গে এবং ইরান এবং আমেরিকার সঙ্গে যে যুদ্ধ, এই বিষয় নিয়ে তারা যে কথা আসলে তাদের উদ্বেগের বিষয় কিন্তু আসলে হরমুজ প্রণালী নিয়ে। আপনি জানেন যে এই হরমুজে কিন্তু যে পরিমাণ ব্যবসা করে ইরান, সেই ক্ষেত্রে তাদের এটি কিন্তু এখন তারা বলছে যুদ্ধের মধ্যে তারা ব্যবসা চালিয়ে গেছে, কিন্তু এই অবরোধের কারণে একটি ঝুঁকি রয়ে যায়, তারা কি আসলে সেই ব্যবসাটা পরিচালনা করতে পারছে কিনা। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি। মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতির মূল ধমনীতে আঘাত হানতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর পদক্ষেপে তেহরানের তেল রপ্তানি এখন খাদের কিনারে। অথচ গত 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত শুধু তেল থেকেই ইরানের আয় ছিল প্রায় $500 কোটি। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় যা অন্তত 40% বেশি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে দেশটি যে বাড়তি সুবিধা পাচ্ছিল মার্কিন রণতরীর উপস্থিতিতে, তা এখন স্থবির হওয়ার উপক্রমে। পরিসংখ্যান বলছে ইরানের তেলের প্রায় 98%-এরই গন্তব্য চীন। বর্তমানে সমুদ্রে ভাসমান প্রায় 158 মিলিয়ন ব্যারেল ইরানি তেল মার্কিন অবরোধের সরাসরি নিশানায় রয়েছে। শুধু জ্বালানি নয়, প্লাস্টিক, কৃষিপণ্য এবং রাসায়নিকের মতো বাণিজ্যেও ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আমদানি রপ্তানি বন্ধ হলে অভ্যন্তরীণ বাজারে দেখা দিতে পারে নিত্যপণ্যের তীব্র সংকট। এতে আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন অনেকে।
তবে এই সংকট মোকাবিলায় তেহরানের হাতে রয়েছে কিছু বিকল্প পথ। দীর্ঘদিনের মিত্র চীনের সঙ্গে রেল যোগাযোগ ইরানের জন্য হতে পারে অন্যতম লাইফলাইন। মধ্য এশিয়ার দেশগুলো হয়ে সরাসরি শিয়ান থেকে ইরান পর্যন্ত বিস্তৃত এই রেল নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়ানো সম্ভব। এছাড়া ঘোস্ট শিপ বা সিগন্যাল বন্ধ রাখা জাহাজগুলো ব্যবহার করে গোপনে তেল পাচারের কৌশল তো আছেই। তবে রেলপথে বিশাল পরিমাণ জ্বালানি পরিবহন কতটা বাস্তবসম্মত তা নিয়ে এখনও সংশয় কাটেনি বিশেষজ্ঞদের। নাদিম মারজান, সময় সংবাদ। ইমদাদ, এনার আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং এটি দেখার আগে আপনাকে একটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম, যে বিষয়ে আমরা আসলে আলোচনা করতে চাচ্ছিলাম, যে এই যে যুদ্ধ বিরতি বা যুদ্ধ শেষ তার যদি মধ্যে হয়ে আসলে যায়, লেবাননের তাহলে কি ইসরায়েল পরিস্থিতি? এবং লেবানন এই যুদ্ধটা কি তারা কি আপনি অব্যাহত ঠিকই থাকবে বা বলেছেন। আসলে এদের কি লেবানন পরিস্থিতি কিন্তু এই হবে? যুদ্ধের অন্যতম বলি হচ্ছে। আপনি জানেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই লেবাননে কিন্তু নির্বিচারে হামলা চালানো হয়েছে, বিশেষ করে গাজা থেকে যখন থেকে আসলে চোখ না, সরে কিন্তু গেছে। লেবাননে থেকেও আসলে তো শুরু ইসরায়েলে থেকেই হামলা করা হামলা হয়েছে। চলা হচ্ছে, একইভাবে লেবানন থেকেও করছে। কিন্তু আপনি জানেন সেটা হিজবুল্লাহর সক্ষমতা আর ইসরায়েলের সক্ষমতা কিন্তু এক নয়। আর প্রাণহানির সংখ্যাও যদি আপনি বলেন যে প্রাণহানির বিচার আপনি দেখেছেন যে লেবানন বর্তমানে আরেকটি নতুন গাজায় পরিণত হয়েছে। আমরা একটু সবশেষ তথ্যগুলো দেখে আসি। আমরা যদি দেখি যে লেবানন এবং ইসরায়েল যে পরিস্থিতি, এই পর্যায়ে এসে আমরা এখনো দেখতে পাচ্ছি লেবাননে নেতানিয়াহু বাহিনী হামলা অব্যাহত রেখেছে এবং আজকেও 5 জন নিহত হয়েছেন। আপনি জানেন যে প্রথম দিনে যে ব্যাপক আকারে হামলা চালিয়েছে, সেখানে আসলে প্রথম দিনেই 250-র উপরে মানুষ মারা গেছেন এবং সব মিলে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ লেবাননে মারা গেছেন, যে কারণে হতাহতের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে সামরিক অভিযান জোরদার করেছে। বিশেষ করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং পাল্টা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আমরা দেখছি যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারাও কিন্তু বেশ কয়েক দফা রকেট হামলা চালিয়েছে। কিন্তু এর মধ্যে লেবাননের যুদ্ধবিরতির জন্য কয়েকটি পক্ষ আলোচনার চেষ্টা করছে। বিশেষ করে আজকে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 10টি দেশ বিবৃতি জানিয়েছে অবিলম্বে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য। কারণ এই যুদ্ধবিরতি, ইরানের যে যুদ্ধবিরতির মধ্যে কিন্তু লেবানন যুক্ত হওয়ার কথা ছিল, সেটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করেনি, তারা সরাসরি না করে দিয়েছে। তার বিপক্ষে এসে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে এসে যুক্তরাজ্য সহ ইউরোপের 10টি দেশ তারা বিবৃতি দিয়েছে, যৌথ বিবৃতি, এবং যে বিবৃতিতে তারা বলেছে লেবাননে তাই এই যুদ্ধ আসলে কোনোভাবেই আর কাম্য নয়। কারণ এখন যদি আসলে কি যুদ্ধবিরতি না এই যে হয়, বিবৃতি যেগুলো আছে এগুলো কি আসলেই কার্যকর হয় কিনা? আমরা দেখেছি গাজাতে যুদ্ধবিরতি, তখনও গাজাতে যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালিয়েছে। অন্তত পক্ষে যদি আসলে পশ্চিমা বিশ্ব যদি সরব হয়, কারণ আপনি জানেন এর মধ্যে ট্রাম্প কিন্তু একঘরে হয়ে পড়েছেন। বিশেষ করে কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী, এর মধ্যে তিনি স্ট্যান্ড নিয়েছেন ব্রিটিশ মানুষের মধ্যে। তিনি কিন্তু জনমত জরিপে তিনি বুঝতে পারছেন যে ব্রিটিশরা থেকে শুরু করে পশ্চিমা নাগরিকরা এখন তারা এই যুদ্ধ চায় না। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে পাতানো যুদ্ধ, সেই যুদ্ধে তারা নিজেদেরকে জড়াতে চায় না, যে কারণে পশ্চিমা নেতাদের আসলে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই যুদ্ধবিরতি কার্যকরের জন্য লেবাননের যুদ্ধবিরতি। এর আগে আসলে আমরা এমনটা দেখিনি, এইবার আমরা যেটি দেখতে পাচ্ছি। জি ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। মার্কিন অবরোধের মুখে ইরান এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের পাহারা ইরানের তেলের বাজারে ধস নামানোর ইঙ্গিত দিচ্ছে। আমরা যেটা বলছিলাম, এই প্রতিবেদনটি আমরা একটু পরে দেখব। তার আগে আমরা একটু ওয়াশিংটনে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর পরবর্তী আলোচনায় বসতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল, সে বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। বৈঠকে উভয় পক্ষই ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করেছে। লেবানন সরকার হিজবুল্লাহর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে চায় বলে দাবি করেছে ইসরায়েলি মার্কিন রাষ্ট্রদূত। এ বিষয় নিয়ে আমাদের যে প্রতিবেদনটি রয়েছে সেটি আমরা দেখব। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এখন আরও দৃশ্যমান হয়ে উঠেছে। অঞ্চলটিতে দেখা গেছে হেলিকপ্টারের টহল, সামরিক যান ও বুলডোজার। শোনা গেছে গোলাগুলির শব্দ। ইসরায়েলি বাহিনীর সীমান্ত ঘেঁষা গুরুত্বপূর্ণ শহর বিন্ত জাবেল ঘিরে ফেলেছে এবং সেখানে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সামরিক মুখপাত্র ও লেবাননের নিরাপত্তা সূত্র। লেবাননের নাবাতিহার, কাফর রেমান, টাইর উপকূলবর্তী আল আব্বাসিয়া এবং সীমান্ত ঘেঁষা খিয়াম এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। এমনকি তেবনিনে শেষ কার্যকর হাসপাতালেও হামলার অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সকে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, শহরের ভেতরে অবস্থান নেওয়া হিজবুল্লাহ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে একদিনে তারা অন্তত 34টি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলি বসতি, সেনা অবস্থান ও সামরিক যান। পাশাপাশি অধিকৃত গোলান হাইটসে ইসরায়েলি আর্টিলারি অবস্থান ও কমান্ড সেন্টারে ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা।
পাল্টাপাল্টি হামলার মধ্যে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয় লেবানন ও ইসরায়েল। 1993 সালের পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছে বৈরুত তেল আবিব। বৈঠকের পর দ্বন্দ্ব নিরসনে নির্ধারিত সময় ও স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে দুই পক্ষই। বৈঠকে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ঐতিহাসিক এই আলোচনার মাধ্যমে লেবাননে হিজবুল্লাহর প্রভাব কমানো সম্ভব হবে। এই বৈঠক লেবাননের সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বলে আশা প্রকাশ করেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত বৈঠকের পর দাবি করেছেন, লেবাননের সরকার দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে মুক্ত করতে চায়। তিনি জানান, এই বিষয়ে লেবাননের সঙ্গে এক হয়ে কাজ করতে চায় ইসরায়েল। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। গাজা উপত্যকায় পুলিশের গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলায় আরও অন্তত 6 জন নিহত হয়েছেন। এদিকে বন্দুকের গুলি আর ক্ষুধার পাশাপাশি তাঁবুতে আশ্রয় নেয়া গাজাবাসীর কাছে এখন আরেক আতঙ্ক, ইঁদুরের কামড়। এতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশু ও বৃদ্ধরা। ইসরায়েলের অমানবিক সামরিক আগ্রাসন সামলাতে যখন ক্লান্ত গাজাবাসী, তখন তাদের সামনে এসেছে নতুন আরেক দুর্ভোগ। বাস্তুচ্যুত এসব মানুষের নতুন আতঙ্কের নাম ইঁদুর। রাতের অন্ধকারে ইঁদুরের কামড়ে ঘুমাতে পারছে না আশ্রয় শিবিরে অবস্থানরত শিশু থেকে বৃদ্ধ কেউই। ডায়াবেটিসে আক্রান্ত এক বাসিন্দা জানান, রাতে ঘুম থেকে উঠে দেখেন তার পায়ের 2 আঙ্গুল ইঁদুর কেটে দিয়েছে। চারপাশ রক্তে ভেসে গেছে। একই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন কিডনি রোগী বাসিল আল দাহনুন। তিনি বলেন, ঘুমের মধ্যে তার পা কামড়ে দেয় ইঁদুর। স্ত্রী জাগিয়ে না দিলে বুঝতেই পারতেন না কি ঘটেছে। আতঙ্ক আর অসহায়ত্ব যেন প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। আমি একজন দৃষ্টিহীন মানুষ, তাই আমি ইঁদুর দেখতে পাইনি, কিন্তু তাদের শব্দ শুনেছি। যখন ঘটনাটা ঘটে তখন আমি নিজেই বুঝতে পারিনি। আমার স্ত্রী বলার পরই বুঝতে পারি। সে আমাকে জাগিয়ে বলে, তোমার পা থেকে রক্ত বের হচ্ছে। দীর্ঘদিনের হামলায় 80% ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রায় 15 লাখ মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। অপর্যাপ্ত পয় নিষ্কাশন ব্যবস্থা, জমে থাকা নোংরা পানি এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপে অবাধে বংশবিস্তার করছে ইঁদুর ও পোকামাকড়। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় শত শত শিশু ইঁদুরের কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে অবরোধের কারণে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় সবার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিদিন ইঁদুরের কামড়ে হাজারো অভিযোগ আসছে। তবে সীমিত সম্পদ ও চলমান পরিস্থিতির কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে উপত্যকা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি দখলদারদের অমানবিক আগ্রাসন। গাজার পূর্বাঞ্চলে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল নাফাক স্ট্রিট দিয়ে যাওয়ার সময় গাড়িটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিস্ফোরণে মুহূর্তেই আগুনে পুড়ে যায় গাড়িটি। আহত হন আশপাশে থাকা কয়েকজন পথচারীও। নিহতদের মরদেহ আল শিফা ও আল আহালি ব্যাপিস্ট হাসপাতালে নেওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সূত্র। একই দিনে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় আরও কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের দিনিপ্রো অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের বৈঠকে ড্রোন উৎপাদন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে সম্মত হয়েছে দুই পক্ষ। অন্যদিকে বেইজিং সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইউক্রেন সংকটকে ব্যবহার করে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চেয়েছে। বিশ্বজুড়ে দীর্ঘতম ও জটিল সংঘাতগুলোর মধ্যে এখনও অন্যতম রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবারের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জনসমাগম এলাকা, কয়েকটি যানবাহন এবং একটি গ্যাস স্টেশন। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী গ্লাইড বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। চৌহিভ জেলার পেচেনিহি বাঁধ লক্ষ্য করে মোট 6টি বোমা নিক্ষেপ করা হয়, যা অঞ্চলের অন্যতম বৃহৎ জলাধার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত। এর মধ্যে 4টি বোমা হাইড্রোলিক স্থাপনার কাছে মাটিতে পড়ে এবং 2টি পানিতে আঘাত হানে। তবে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তারা আরও জানায়, একই দিনে খার্কিভে মলনিয়া ও ইরান নির্মিত শাহেদ ড্রোন ব্যবহার করে সমন্বিত হামলা চালানো হয়।
এই হামলার মধ্যে ইউক্রেন ও জার্মানি নতুন কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বে সম্মত হয়েছে। বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মার্জের বৈঠকে ড্রোন উৎপাদন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে সহযোগিতার ঘোষণা আসে। জার্মানি যুক্তরাষ্ট্র থেকে কয়েকশো প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র কেনার অর্থায়নও করবে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। জেলেনস্কি জানান, তাদের উৎপাদন সক্ষমতা থাকলেও অর্থের অভাবে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। антибалістичне ППО. আমি শতভাগ নিশ্চিত যে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন একসঙ্গে মিলিতভাবে অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম তৈরি করবে। এটা শুধু সময়ের ব্যাপার। আর যতদিন এই ঘাটতি রয়েছে ততদিন আমাদের পরিবার ও জনগণকে সুরক্ষা দিতে হবে। Країна готова зробити. অন্যদিকে বেইজিং সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, ইউক্রেন সংকটকে ব্যবহার করে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চেয়েছে। একই সঙ্গে পূর্ব এশিয়ায় তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও কোরীয় উপদ্বীপকে কেন্দ্র করে বাড়তি উত্তেজনার কথা উল্লেখ করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় ২৫০ শতাধিক রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। ঝোড়ো আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রলার আন্দামান সাগরে ডুবে যায়। গত ৯ এপ্রিল বাংলাদেশ কোস্টগার্ড ৯ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের একজন জানান, প্রায় ৩৬ ঘন্টা পানিতে ভেসেছিলেন তিনি এবং নৌকা থেকে ছড়িয়ে পড়া তেলে দগ্ধ হন। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ছাড়াও মেঘালয়, উড়িষ্যা, ঝাড়খণ্ডেও বর্ষবরণে মেতেছেন বাঙালিরা। যদিও বিধানসভা ভোটের আবহে পশ্চিমবঙ্গের ছবিটা এবছর একটু ব্যতিক্রম। রাজনৈতিক দলগুলো বর্ষবরণের আয়োজনকে বেছে নিয়েছেন নিজেদের প্রচারণার মাধ্যম হিসেবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। এভাবেই ঢাক, ঢোল, বাঁশি, কাসর বাজিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয় দক্ষিণ কলকাতার যাদবপুর গাঙ্গুলি বাগানে। কলকাতার সবচেয়ে বড় আয়োজনগুলোর অন্যতম এই মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছিল ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কয়েকজন গুণী শিক্ষক ও শিল্পীর সহায়তায়। এদিন শোভাযাত্রার পথে পথে অসংখ্য বাঙালি মানুষ সমবেত ছিলেন। যারা মিছিলে পায়ে পা মেলাতে পারেননি, তারাও রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বাঙালি সত্তাকে স্বাগত জানাতে ভোলেননি। শোভাযাত্রায় দেখা গেছে রাজ্যটির বিভিন্ন জেলার সংস্কৃতি ও শিল্পকর্ম। বিভিন্ন মোটিভের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে লাখ লাখ মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদ। ইরান গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ন্যাক্কারজনক হামলাও উঠে আসে শোভাযাত্রায়। ৪০-এর দশক থেকে উদ্বাস্তু আন্দোলনে রাস্তা দেখিয়েছে এই এলাকা। এই প্রতিরোধের বার্তাটাই আমরা দিতে যাচ্ছি, আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আশঙ্কা ছিল যে বাঙালি সবাই আমাদের এই পদযাত্রায়, শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন কিনা, কিন্তু যত দিন গেছে তত আমাদের মনে হয়েছে যে বাঙালি সত্যিই সম্প্রীতি চায়। সম্প্রীতির বার্তা নিয়েই পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, সেটা অ্যাকচুয়ালি প্রতিবাদ মিছিল। যতদূর বাঙালি ততদূর বাংলা ভাষা, এটা হচ্ছে আমি বিশ্বাস করি। আর মাত্র এক সপ্তাহ পরেই রাজ্যের প্রথম দফার ভোট প্রচারণায় প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি তৃণমূলের বহু প্রার্থীকে বর্ষবরণের আয়োজনে নিজেদের ভোটের প্রচার করতেও দেখা গেছে। কলকাতার গাঙ্গুলি বাগান ছাড়াও পার্ক স্ট্রিটে ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকেও এদিন বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। রাজধানীর বাইরে বীরভূম, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলাতেও বাঙালির এই উৎসবে সামিল হতে দেখা যায় সবাইকে। বর্ষবরণের এই প্রথম ক্ষণে বাঙালি বুঝিয়ে দিলেন এই বর্ষবরণের আয়োজন সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেবে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানের ঐতিহ্যবাহী বাঙালির বর্ষবরণের আয়োজন মঙ্গল শোভাযাত্রা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বৈশাখ আয়োজন ও বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি তার কাছে যাব। সুব্রত, বঙ্গাব্দ ১৪৩৩-এর প্রথম দিন একটু ব্যতিক্রম।
কেন ব্যতিক্রম? আপনারা জানেন যে এবার বিধানসভা নির্বাচন আসন্ন। ঠিক আজকে থেকে 7 দিন পর 23 এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোট এবং তারপর 29 এপ্রিল, এই 2 দফায় 294 আসনে ভোট। অন্যদিকে পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বাংলা বছরের প্রথম দিন উদযাপিত হচ্ছে। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বর্ষবরণের প্রথম দিন নির্বাচনের যারা প্রার্থী এবং দলীয় নেতা কর্মী তারা কিন্তু একই রকম ভাবে একদিকে বাংলা বছরের প্রথম দিন বর্ষবরণের উদযাপন করছেন বাঙালিয়ানা ভাবে, এবার অন্যদিকে তারা একই সঙ্গে নির্বাচনী প্রচারণাও সারছেন। সকালবেলা আমরা দেখিয়েছি যে প্রথম রাজ্যের সবচেয়ে বড় মঙ্গল শোভাযাত্রা সেটি দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগান থেকে শুরু হয়েছিল এবং শেষ হয় গিয়ে প্রায় 4 কিলোমিটার পর যাদবপুরের সুকান্ত সেতুর ঠিক শেষে, এবং তারপর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু ওই গাঙ্গুলি বাগানের এই মঙ্গল শোভাযাত্রা শেষ হয়। এই মঙ্গল শোভাযাত্রাতেও কিন্তু একটি প্রতিবাদের সুর দেখা গিয়েছে। সেই প্রতিবাদের সুর কি? এসআইআর এর জানেন যে প্রায় 91 লক্ষ মানুষের নাম এবার ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সেই যারা বাদ গিয়েছে তাদের প্রতিবাদের সুর হয়েও কিন্তু কথা বলেছে মঙ্গল শোভাযাত্রা। এবং একই রকম ভাবে টালিগঞ্জে আমরা দেখেছি যে তৃণমূলের একজন প্রার্থী অরূপ বিশ্বাস, তাকে দেখেছি ঠিক রুই কাতলা মাছ নিয়ে বাঙালিয়ানা যে মাছে ভাতে বাঙালি প্রচারণা। একই রকম ভাবে আজকের দিনে রোড শো করছেন ভবানীপুরের অন্যতম তারকা বললাম এই রাজনৈতিক তারকা প্রার্থী শুভেন্দু অধিকারী। আপনি জানেন যে এবার ভবানীপুর আসনটি পশ্চিমবঙ্গের 294 আসনের সবচেয়ে যে হেভি ওয়েট আসন সেটি ভবানীপুর, কারণ এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যেখানে এসছে সেখানে পশ্চিমবঙ্গের বাঙালিয়ানা বাংলা নিয়েই তিনি রাজনীতি করেন। এবং একই রকম ভাবে আজকে প্রথম সকালবেলা তিনি ভিডিও বার্তা দিয়েছেন, তিনি টুইট করেছেন এবং সেখানেও বলেছেন যে দিল্লির জমিদারি চলবে না, বাঙালিয়ানাকে রক্ষা করতে হবে, যে কোনো ভাবে দিল্লির দাদাগিরিকে বন্ধ করতে হবে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে বিজেপির পক্ষ থেকেও কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বাংলা তারা ঠিক রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার ক্ষমতা দখল করতে চাইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এই বৈশাখী শুভেচ্ছা বার্তায় রাজ্যের দুর্নীতি এবং অপশাসনকে মুক্ত করার জন্য এই মাহেন্দ্রক্ষণকে বেছে নিয়েছেন। সুতরাং একদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহ, অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বর্ষবরণের দিনটি একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক প্রচারণা আমার কাছে থাকা সবশেষ তথ্য। ভারতের পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুব্রত আচার্য। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আংশিক শিথিলতা যথেষ্ট নয় বলে দাবি তার। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বিদেশি বিনিয়োগ বাড়ানো জরুরি বলে উল্লেখ করে রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু লাইসেন্সের মাধ্যমে ব্যাংক লেনদেনের সুযোগ দেয়া হলেও তা ভেনেজুয়েলার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয়। পুরো নিষেধাজ্ঞা প্রত্যাহারই বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করবে বলে মনে করেন তিনি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।